হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 10-এর গোলকের অঙ্ক করছিলাম। এর আগে আমাদের যেগুলো পরিমিতির চ্যাপ্টার, আয়তঘন, লম্ববৃত্তাকার, চোঙ, সেগুলো কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। তো গোলকেরও আমাদের যেগুলো 4 নাম্বারের কোশ্চেন আসে, বড় কোশ্চেন, সেই টাইপের অঙ্কগুলো 14 পর্যন্ত যে আছে সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকের ক্লাসে যারা নতুন আছো, প্রথম আছো, তারা ওই ক্লাসগুলো, বিশেষ করে প্রথম ক্লাসটা তো ভালো করে অবশ্যই দেখবে, ওই ক্লাসগুলো দেখে নেবে, যে ওগুলো তোমাদের প্রয়োজন হবে, কারণ বড় কোশ্চেন ওখান থেকে আসে। আজকে আমাদের যে এখানে 15 দাগের আর 16 দাগের কোশ্চেনগুলো আছে, আমরা শর্ট কোশ্চেন আর কি, যে 90 নাম্বারের মধ্যে যে 36 নাম্বার শর্ট কোশ্চেন আছে, 1 নাম্বার আর 2 নাম্বার মিলে, তার মধ্যে যেগুলো থাকতে পারে সেই জাতীয় অঙ্কগুলো আজকে সলভ করব। তাহলে আজকে আমরা শুরু করব যে 15 দাগের অঙ্ক থেকে। প্রথমত আছে 15 দাগের এমসিকিউ। শুরু করছি। দেখো 15 দাগের এ আছে একটা এমসিকিউ। কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। 2r একক ব্যাসার্ধ যদি 2r একক হয়, গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। যখন ব্যাসার্ধ r, তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে যখন ব্যাসার্ধ 2r, তখন হয়ে যাবে 4/3 পাই 2r তার কিউব। এত ঘন একক হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 4/3 পাই, তাহলে এটা 8 আর কিউব হয়ে যাবে, এত ঘন একক। তাহলে 4 আসতে 32 পাই আর কিউব বাই 3, এত ঘন একক। এইটা আসছে দেখো 32 পাই আর কিউব বাই 3, এত ঘন একক হচ্ছে। তাহলে এখানে যে অ্যান্সারটা আসছে, সঠিক উত্তর যেটা, সেটা এমসিকিউ এটা অপশান এতে আছে। তাহলে অপশান এরটা হচ্ছে। এটা নিখুঁতভাবে তোমরা দাগ নাম্বারটা উল্লেখ করে দিলেই হবে, এরকম না কষে দেখালেও হবে। এর আগেও দেখিয়েছি কীভাবে দাগ নাম্বার উল্লেখ করবে, বা আমরা যে রায় মার্টিন টেস্ট পেপার সলভ করেছি, প্রশ্নবিদরা, পর্ষদের প্রশ্নবিদরা সলভ করেছি, সেখানেও দাগ নাম্বার লিখে কীভাবে দেখাতে হবে সেটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে 2-এরটা কী হবে? 2-এরটা আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা প্রথমটার ব্যাসার্ধ, দুটো নিরেট গোলক R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2 একক ধরে নিচ্ছি। প্রথমটা R1 একক, দ্বিতীয়টার R2 একক। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? 4/3 পাই R1 কিউব ইস টু 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়াল টু 1:8 দেওয়া আছে, বা 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়াল টু 1/8। 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে গেল, বা R1 বাই R2 তারপরে কিউব ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে হাফ তার কিউব, কিউব উঠে গেলে তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু হাফ, এইটা আসছে। তাহলে ধরে নাও, তার মানে হয়ে যাচ্ছে R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 1:2। এবার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে এটা হয়ে যাচ্ছে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। 4 পাই উঠে গেলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে R1 বাই R2 তার স্কোয়ার, তার মানে এটা হাফ, তার স্কোয়ার হচ্ছে R1 বাই R2 মান হাফ, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু 1:4 হয়ে যাচ্ছে। এটাকে আমরা লিখতে পারি 1:4 আকারে। তাহলে এই অপশানটা আসছে, ঠিক আছে? 1/4 আসছে। তাহলে আমরা অ্যান্সারটা যখন লিখবো, এইখানে আর আমরা এটা এইভাবে লিখছি না, এটা এখানে না লিখে একবারে ডাইরেক্ট যখন অ্যান্সার লিখবো, যে অপশান, কোন অপশানে আছে এটা দেওয়া আছে অপশান বিতে আছে। তাহলে অপশান বি 1:4, এই 15 দাগের এ 2-এরটা, এইভাবে অ্যান্সারটা শুধু লিখে দিলেই হবে। আর এই যে ক্যালকুলেশনটা তোমরা রাফলি ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো 3-এরটা। 3-এরটা কি বলেছে? যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে বলতে চাইছে যেটা নিরেট অর্ধগোলক, মানে যদি বলতো যে নিরেট নয়, যদি বলতো যেমন বাটির ক্ষেত্রে মুখটা ফাঁকা হতো, তখন এটা এই অংশের ক্ষেত্রফলটা নিতে হতো না আমাদের। কিন্তু যেহেতু নিরেট বলেছে, তখন এই অংশের ক্ষেত্রফলটাও নিতে হবে। সম্পূর্ণের ক্ষেত্রফল, এটা সম্পূর্ণ হলে 4 পাই আর স্কোয়ার, তার অর্ধেক মানে এইটার ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার বাই 2, মানে 2 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এইটাও এখানে একটা বৃত্ত হচ্ছে, এইটার বৃত্ত হচ্ছে, এটা তাহলে এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার 3 পাই আর স্কোয়ার
নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। এটা ফার্স্ট ক্লাসেও আলোচনা হয়েছে, দেখবে। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে 7 একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল। তাহলে কি হয়ে যাবে, 3 পাই এর মান 22/7 আর স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 7 × 7, এইটা আসবে, ঠিক আছে, এইটা আসবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যেটা 3 পাই আর স্কোয়ার। তাহলে এটা এত বর্গ কি বলেছে, সেমিতে আছে, তাই তো, বর্গ সেমিতে আছে, সেমি এককে আছে 7 সেমি ব্যাসার্ধ। তাহলে 7 7 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 66 × 7, এত বর্গ সেমি। 6 7 42, 2 থেকে 4, 6 7 42 আর 4 46, 462 বর্গ সেমি আসছে, দেখো 462 বর্গ সেমি। আচ্ছা, এখানে কিন্তু যে অপশানগুলো আছে পাই রেখে দিয়েছে, তাহলে আমাদের পাই রেখে ক্যালকুলেশন করতে হবে। যে অপশান কটা আছে পাই রেখে ক্যালকুলেশন করা আছে, তাহলে এটা না কেটে 7 7 রেখে দিই। এটা 7 7 49কে 3 দিয়ে গুণ করলে 49, 3 3 9 27 7, আর থেকে 2 3 4 12 দিয়ে 14, 147 পাই, এত বর্গ সেমি হচ্ছে 147। কারণ যে কটা অপশান আছে পাই রেখে, তাহলে অপশান সি আছে, এটা অপশান সি উত্তর হবে 147 পাই। এটা 3-এরটা, 4-এরটা দেখো। 4 অঙ্ক যেটা বলেছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। দুটি নিরেট গোলকের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা একটার ব্যাসার্ধ r1 একক, অন্যটার r2 একক ধরে নিচ্ছি। তাহলে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার = 1/4 হয়ে যাবে। কত দেওয়া আছে, 16:9, তাহলে 16/9 হয়ে যাবে, 16/9 হয়ে যাচ্ছে। 4 পাই কেটে গেল, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার = 16/9, বা r1 বাই r2 তার স্কোয়ার = 4/3 তার স্কোয়ার। অতএব r1 বাই r2 = 4/3। তাহলে r1 r2 = 4:3। আমরা r1 ধরে নিচ্ছি 4r, আর r2 ধরে নিচ্ছি 3r। বা এইভাবে না ধরেও আমরা যখন আয়তন নির্ণয় করবো সেখানে বাই আকারে আসবে, তো সেখানে মানটা লিখে দিলে হবে। আয়তনের অনুপাত কত হবে, আয়তনের অনুপাত 4 পাই 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। 4/3 পাই ক্যান্সেল আউট করে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে r1 বাই r2 তার কিউব করে দিচ্ছি, r1 বাই r2 কিউব। এখানে হয়ে যাচ্ছে r1 বাই r2 মান কত, 4/3 কিউব, 4 4 16, 4 16 64, 64 বাই 3 3 9 3 9 27, তাহলে 64:27 হচ্ছে আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত হয়ে যাচ্ছে 64:27, এটাই হবে। তাহলে আয়তনের অনুপাত আসছে আমাদের 64:27, অপশান এতে আছে। তাহলে অপশান এটা অ্যান্সার, অপশান এ অ্যান্সার। কীভাবে হচ্ছে দেখে নাও, এইভাবে তোমরা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তাই ক্যালকুলেশনের প্রসেসটা শিখতে হবে ভালো করে। 5-এরটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করবো, দেখো। গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে 4 পাই r স্কোয়ার, এটা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলটা কিসের সঙ্গে সমান বলছে, যে বক্রতলের ক্ষেত্রফলটা 3 গুণ আয়তনের সাংখ্যমানের সঙ্গে সমান। তাহলে হয়ে যাচ্ছে যে 4/3 পাই r কিউব তার 3 গুণ, তার মানে 3 দিয়ে গুণ, এর সঙ্গে সমান হচ্ছে, 3 দিয়ে গুণ করলে সমান হবে। 3 3 কেটে যাচ্ছে, তাহলে বা 4 পাই ক্যান্সেল আউট করে দিলে r স্কোয়ার = r কিউব হয়ে যাচ্ছে, বা r কিউব মাইনাস r স্কোয়ার = 0, বা r স্কোয়ার কমন নিলে r - 1 = 0, অতএব r = 1 হয়ে যাচ্ছে। r = 1 আসছে, দেখো r = 1 আসছে। তাহলে গোলকের কী চেয়েছে এখানে, যে গোলকটির ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ 1 একক, আর এর মান 1 এসছে, তার মানে 1 একক। অপশানে অ্যান্সার, এটা অপশানে অ্যান্সার। এর আগেরটা অপশানে এসেছিল, এটা অপশানে, অপশান এ 1 একক, এইটা হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর বলেছে সত্য মিথ্যা নির্ণয় করতে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। নর্মালি গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আয়তন হয়ে যায় 4/3 পাই r কিউব, এইটা হয়। তাহলে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করে দিলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। সত্য না মিথ্যা যাচাই করতে হবে। ব্যাসার্ধ দ্বিগুণ করে দিলে এটা ঘন একক, যাই হোক ঘন একক হবে। আচ্ছা, ব্যাসার্ধ দ্বিগুণ করে ব্যাসার্ধ 2r হবে, তখন আয়তন কত হবে, এত একক।
এটা এককে থাকলে এটা হবে 4/3 পাই 2r তার কিউব, এটা হচ্ছে 4/3 পাই, তার মানে 8r কিউব হয়ে যাচ্ছে। তাহলে যে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে এটা হওয়া উচিত ছিল, এটা যদি 2 হতো তাহলে দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ, তাহলে আচ্ছা এটা 4/3 পাই, এখানে 4 তো অলরেডি আছে, তাহলে তার সঙ্গে 8 এক্সট্রা গুণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে দ্বিগুণ বলে দিয়েছে, তাই বিবৃতিটি মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, দ্বিগুণ তো হচ্ছে না, দ্বিগুণের 4 অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মিথ্যা হবে প্রথমটা তাহলে মিথ্যা হচ্ছে। এর পরেরটা কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে যদি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়, তাহলে আমরা যদি 2 পাই আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই একটা r1, 2 পাই r2 স্কোয়ার, কত বলেছে 4/9 হয়ে যাচ্ছে। 4/9 এইটা ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার 4/9, তাহলে r1/r2 হয়ে যাচ্ছে 2/3, r1/r2 2/3 হচ্ছে। তাহলে বলেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, হ্যাঁ 2/3 আসছে, তো 2:3 আসছে, তাহলে অনুপাতে প্রকাশ করলে 2:3 হচ্ছে। তাহলে বিবৃতিটি এক্ষেত্রে অনুপাতে প্রকাশ করলে বিবৃতিটি সত্য হচ্ছে। হ্যাঁ, তাহলে বিবৃতিটি সত্য হবে। অতএব r1:r2 মানে ব্যাসার্ধের অনুপাত, r1 প্রথমটার ব্যাসার্ধ r1 আর দ্বিতীয়টার ব্যাসার্ধ যদি r2 হয়, এখানে রাফলি তোমরা ক্যালকুলেশন করবে শুধুমাত্র, ইজ ইকুয়াল টু 2:3, এইটা আসছে 2:3। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ। একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম, যার একটি তল আছে, একটি তলবিশিষ্ট, আমরা প্রথমেই বলেছিলাম আজকে গোলকের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক, আর একটি তল থাকে তা সেটা বক্রতল হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঘনবস্তুর নাম গোলক হবে, সি এর একেরটা গোলক হবে, সি এর 1 শূন্যস্থান পূরণ, প্রথমটা গোলক হবে। তারপর কি বলা আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতল কটি হবে, যে অর্ধগোলক নিরেট অর্ধগোলকের সমতল, এইটা তো সমতল হচ্ছে না, এই যে এই তলটা যেটা অঙ্কন করা হচ্ছে এটা সমতল নয়, সমতল কোনটা, এইটা সমতল, এই যে এইটা, এই অংশটা, এইটা হচ্ছে সমতল, সমতলের সংখ্যা কটি, একটি হচ্ছে। ঠিক আছে, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমতলের ক্ষেত্রফল ড্যাশ পাই r স্কয়ার বর্গ একক। তাহলে নিরেট অর্ধগোলকের কি বলেছে, নিরেট অর্ধগোলকের ফর্মুলা কি জানি, নিরেট অর্ধগোলকের বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল চাইছে, তো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় যদি ব্যাসার্ধ যখন r তখন হয়ে যায় 3 পাই r স্কয়ার, এত বর্গ একক হবে, এত বর্গ একক হবে। যখন ব্যাসার্ধ r, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই r স্কয়ার। এবার যখন বলেছে ব্যাসার্ধ 2r হলে কি হবে, 3 ইন্টু পাই ইন্টু 2r তার স্কোয়ার, এত বর্গ একক সমান 3 পাই, এটা হচ্ছে 2 2 4 4r স্কোয়ার বর্গ একক, তাহলে 12 পাই r স্কোয়ার বর্গ একক, এইটা আছে। তাহলে শূন্যস্থানে কত হবে, শূন্যস্থানে এই যে ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল শূন্যস্থানে এরকম শূন্যস্থান দিয়ে পাই r স্কোয়ার দেওয়া আছে বইয়ে, ঠিক আছে, শূন্যস্থান দিয়ে পাই r স্কোয়ার বর্গ একক, তাহলে শূন্যস্থান এখানে 12 হবে, 12 পাই r স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এইটা আসবে 12 পাই r স্কোয়ার বর্গ একক। এবার দেখো, এবার 16 দাগের অঙ্ক শুরু করেছি। অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্কগুলোই 16 দাগের যে অঙ্কগুলো আছে এইগুলোই 2 নম্বরের কোশ্চেনে আসে এবং 2 নম্বরের মতো করেই লিখে নিখুঁতভাবে করতে হবে। শুরু করছি, দেখো ষোলো দাগের র্যাকেটটা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ, সাংখ্যমানটা সমান বলেছে, ঠিক আছে, সাংখ্যমানটা সমান বলেছে, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আমরা ধরে নিচ্ছি, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r একক আমরা ধরে নিচ্ছি, অতএব আয়তন কত হবে, আয়তন সমান 2/3 পাই r কিউব, এত ঘন একক। এগুলো আমরা
প্রথম ক্লাসে যেটা ফার্স্ট ক্লাসগুলোকে তাতে আলোচনা করেছি, সেটা দেখে নিলে তোমাদের আরও সুবিধা হবে। আয়তন বলেছে, আয়তনের সঙ্গে কি সমান? আয়তনের সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফল সমান। হ্যাঁ, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট, যেহেতু যদি নিরেট না হতো 2πr², সমগ্র তলের ক্ষেত্রফল, আর নিরেট হলে 3πr², আর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3πr² এত বর্গ একক। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে যেটা বা এখানে πr² ক্যান্সেল আউট করে দিলে পড়ে থাকছে এইদিকে শুধু, তাহলে 2/3 r ইজ ইকুয়াল টু πr², এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে r ইজ ইকুয়াল টু 3 × 3/2 বা r ইজ ইকুয়াল টু 9/2 আসছে। এইটা হচ্ছে দেখো r ইজ ইকুয়াল টু 9/2, এটা আছে দেখো। অতএব কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ এটা ইজ ইকুয়াল টু, আমরা পয়েন্টে নিয়ে চলে যাই, অতএব নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। এইটা আসছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। হ্যাঁ, গেল। এবার 2-এরটা দেখো। দুইয়ের অঙ্ক দেখো কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, তাই তো, সমান বলে দিয়েছে। এবার বলেছে চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ উভয়ই 12 সেমি। চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা বলা আছে, তাহলে চোঙের আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব সহজেই। তাহলে বলেছে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। ধরি গোলকের ব্যাসার্ধ আমরা প্রথমেই ধরে নেব, ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমিতে আছে। ধরি গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমি। অতএব গোলকের কি বলেছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। এটা হয়ে যাচ্ছে 4πr² বর্গ সেমি এলো। এবার বলছে যে এবার চোঙের বিষয় নিয়ে এসছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান 12 সেমি, এটা বলা আছে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 12 সেমি আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাস সমান 12 সেমি। অতএব লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। এইটা আসছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ চলে এলো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আমরা এখান থেকে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অতএব লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অতএব লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2π। আর এর মান কত? আর এর মান 6, এইচ এর মান 12, এত বর্গ সেমি। 6 × 12 72, 72 × 144 পাই বর্গ সেমি। এইটা আসছে 144 পাই বর্গ সেমি, ঠিক আছে, এইটা আসছে। তাহলে শর্তানুসারে বলে দিয়েছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। শর্তানুসারে
4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 পাই। পাই পাই তুলে দিলে তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144/4 বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 3 12 2 24 4 6 24 বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। আমাদের ধনাত্মকটা নিতে হবে, আর ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। আরটা আমরা কি ধরেছি? গোলকের ব্যাসার্ধ ধরেছি। এখানে কি চেয়েছে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি। উত্তর অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি। গোলকের ব্যাসার্ধ 6 সেমি আসছে। দেখে নাও, এইভাবেই করতে হবে। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি। 3-এরটা কি বলেছে দেখি। তিনেরটা বলে দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ অনুপাত নির্ণয় করতে বলেছে। ধরি আমরা প্রথমে দুটোই নিরেট, ঠিক আছে। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ অনুপাত চেয়েছে তো। নিরেট প্রথমটা কি বলেছে? অর্ধগোলক। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ R1 একক হলো। অতএব নিরেট অর্ধগোলকের আয়তন 3 পাই R1 স্কোয়ার, এত বর্গ একক। এইটা আসছে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আয়তন বেরিয়ে গেল। নিরেট গোলকের ব্যাসার্ধ, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক। অতএব নিরেট গোলকের আয়তন সমান 4 পাই R2 স্কোয়ার, 4 3 পাই R কিউব, 4 পাই R কিউব। আচ্ছা, আয়তন চাইছে তো। কি চেয়েছে? বলেছে যে কার সঙ্গে সমান বলেছে? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল বলেছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আয়তন নয়, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ফোর পাই R2 স্কোয়ার বর্গ একক। আর যেটা এখানে মিস্টেক হয়েছে, এটা আয়তন বলেনি, উভয় ক্ষেত্রেই বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এইটা ঠিক আছে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই R1 স্কোয়ার বর্গ একক, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R2 স্কোয়ার বর্গ একক। শর্তানুসারে দুটোকে সমান করে দেবো। শর্তানুসারে দুটো সমান বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে 3 পাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই R2 স্কোয়ার। আচ্ছা, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এখানে 4 3, বা R1 বাই R2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 2 বাই √3 তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে। অতএব R1 বাই R2 ইজ ইকুয়াল টু 2 বাই √3। অতএব R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 2 ইজ টু √3। এইটা আসছে। R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 2 ইজ টু √3 আসছে, ঠিক আছে। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 ইজ টু √3। অতএব অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ইজ ইকুয়াল টু 2 ইজ টু √3। এইটা আসছে। দেখে নাও প্রসেসটা। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 ইজ টু √3।
ঠিক আছে, এটা হলো। এবার দেখো প্রসেসটা, এবার আমরা 4 অঙ্ক শুরু করব। 16 দাগের 4 যেটা বলেছে, হ্যাঁ 16 দাগের 4 অঙ্কটা আমরা পর্ষদের টেস্ট পেপার কিছুদিন আগে সমাধান করলাম। তো পর্ষদের টেস্ট পেপারে কিন্তু অনেকগুলো পেজে ছিল, 4 অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, যদিও মাধ্যমিকে আসেনি এবারে। বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, ঠিক আছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আর আয়তন ভি। ধরি গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল গোলকের সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আর আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। এইটা আসছে। তাহলে বলা আছে যে এখানে বলা আছে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব এস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, আর ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে বলেছে যে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত লিখি, অতএব এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব মানে 4 পাই আর স্কোয়ার তার কিউব বাই ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো এই যে আর কিউব ইন্টু আর কিউব গুণ করলে r⁶ হয়, আর আর স্কোয়ার গুণ করলে r⁶ হয়। তাহলে ওপর নিচে আর এর মান পুরো কেটে যাচ্ছে, এইটা আর এইটা সম্পূর্ণ কেটে গেল। একটা পাই দুটো এই পাই কেটে যাচ্ছে, এই 4-এর সঙ্গে এই 4, এই 4-এর সঙ্গে এই 4 কেটে গেল। নিচে রয়ে গেছে থেকে গেছে 3 × 3, এটা উল্টে যাবে, উপরে চলে যাবে। তাহলে উপরে 36 হয়ে যাচ্ছে ইন্টু 4 পাই আছে, তাহলে এটা 36 নয় 9 হচ্ছে, 3 থেকে 9, তাহলে এটা টোটাল 36 পাই হচ্ছে। তাহলে এর মানটা চলে আসছে 36 পাই। অতএব অ্যান্সার লিখবো আমরা এস কিউব বাই ভি স্কোয়ারের মান, অতএব এস কিউব বাই ভি স্কোয়ার এর মান 36 পাই। এইটা হবে এস কিউব বাই ভি স্কোয়ারের মান 36 পাই। প্রসেসটা দেখো ভালো করে, এই অঙ্কটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট দেখো 5-এর অঙ্কটায় যাব, 16 দাগের শেষের অঙ্ক, যেটা এটা 4-এর অঙ্ক হলো, 16 দাগের শেষের অঙ্ক 5-এর অঙ্কটায় যাব। কি বলেছে দেখে নিই। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আচ্ছা, ধরি নিরেট গোলকের বলেছে, তাই তো, নিরেট গোলকের ব্যাসার্ধ 50%, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, এইটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিয়ে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক হচ্ছে। এবার ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ 50% বাড়ালে ব্যাসার্ধ বাড়বে, এটা হয়ে যাচ্ছে আর এর উপর 50%, তাহলে আর ইন্টু 50/100 এত একক, এটা 1, 50 থেকে কেটে গেলে 2, তার মানে r/2 একক এতটা বাড়ছে। এবার বাড়ার ফলে ব্যাসার্ধ কত হচ্ছে, অতএব ব্যাসার্ধ বেড়ে হচ্ছে সমান r প্লাস r/2 এত একক, এটা 2r প্লাস r একক
সমান 3r/2 একক, এইটা আসছে। ঠিক আছে, এতটা হলো। তাহলে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। অতএব বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল, অতএব বর্তমানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বর্তমানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই 3r/2 এত বর্গ একক। তাহলে 4 পাই, এটা হয়ে যাচ্ছে 9r²/4 বর্গ একক, 4 কেটে গেলে 9 পাই r² বর্গ একক। অতএব ক্ষেত্রফল বাড়ছে কতটা? অতএব ক্ষেত্রফল বাড়ছে 9 পাই r² মাইনাস 4 পাই r² এত বর্গ একক সমান 5 পাই r² এত বর্গ একক বাড়ছে। এবার আমরা কতটা বাড়ছে সেটা শতকরায় যেতে সেটা নির্ণয় করব। এখানটা দেখো এইটা বাড়ছে কতটার উপর বাড়ছে, 4 পাই r² এর উপর বাড়ছে। এবার প্রসেসটা দেখো, এখানটা একটু মুছে দিচ্ছি। অতএব ক্ষেত্রফল 4 পাই r² এত বর্গ এককে বৃদ্ধি পায় এত বর্গ একক, 5 পাই r² বর্গ একক। 1 বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই r² বাই 4 পাই r² বর্গ একক। আর 100 বৃদ্ধি পায় 5 পাই r² ইন্টু 100 বাই 4 পাই r² বর্গ একক। এইটা পাই r² কেটে গেল, 4 25 সমান 125 হচ্ছে। ঠিক আছে, এর যদি আমরা নর্মাল লিখে দিই, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125%। হ্যাঁ, অতএব বলছে বক্রতলে এটা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। যদি আমরা শতকরায় লিখি পার্সেন্ট উল্লেখ করবো না, যদি নর্মাল এমনি লিখি তাহলে পার্সেন্ট উল্লেখ করবো, আর শতকরা বললে পার্সেন্ট উল্লেখ করবো না। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125%। শতকরা উল্লেখ করে নিয়ে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম, শতকরা উল্লেখ না করে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। তাহলে 16 দাগের 5-এরটা কমপ্লিট হলো। এমসিকিউ যতগুলো ছিল, মানে শর্ট কোশ্চেন 1 নাম্বার 2 নাম্বার মিলে যতগুলো ছিল সমস্ত কমপ্লিট হলো। ঠিক আছে, এর সাথে সাথে তাহলে গোলকের চ্যাপ্টার সম্পূর্ণ হলো। যদি কোনো ডাউট থেকে থাকে গোলকের চ্যাপ্টার সম্বন্ধে আমাদের জানাবে, আমরা গোলকের চ্যাপ্টার যেগুলো অসুবিধা আছে সেগুলো আবার আলোচনা করে দেবো। বা টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, সেখানে সার্চ করবে খামারো ম্যাথ ক্লাস, সেখানে জয়েন হবে, দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে। তো সেখানে আমরা যেগুলো সলভ প্রবলেম হচ্ছে জয়েন হওয়ার পর প্রবলেমের পিক নিয়ে ওখানে পাঠাতে পারবে, প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দেবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।